প্রিয় ছাত্রছাত্রী, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের জিওগ্রাফি এর দ্বিতীয় অধ্যায় পৃথিবীর উৎপত্তি সম্পর্কে আলোচনা করব। তাই চলো শুরু করা যাক। সৌরজগৎ, সৌরজগৎ বা সোলার সিস্টেম। Our solar system is the only planetary system which is known to us at present, though there may be numerous other systems scattered in the space. বলছে আমাদের যে সৌরজগৎটা আছে এই সৌরজগতের মধ্যে সূর্য এবং অন্যান্য গ্রহ উপগ্রহগুলোকে নিয়েই হচ্ছে আমাদের সৌর পরিবার, এবং দ্য আর্থ ইজ এ মেম্বার প্ল্যানেট অফ আওয়ার সোলার সিস্টেম, এবং পৃথিবী কি একজন সদস্য আমাদের সৌর পরিবারের। It is therefore necessary some elementary knowledge of the solar system to understand the origin of the earth. বলছে যে আমাদের যে সৌরজগৎটা আছে এই সৌরজগতের মধ্যে আমাদের যদি প্রাথমিক ধারণা না থাকে, কিছুটা হলেও আমাদের প্রাথমিক ধারণা প্রয়োজন, তাহলে আমরা কি বুঝতে পারবো যে পৃথিবীর উৎপত্তিটা কিভাবে হয়েছে সেটা আমরা বলতে পারবো। যে গ্রহগুলো আছে এই গ্রহগুলো হচ্ছে নন লিউমিনিয়াস, মানে এই গ্রহগুলির মধ্যে কোনো নিজস্ব আলো নেই। এই গ্রহগুলো কোথা থেকে আলো পাচ্ছে? নক্ষত্রগুলো থেকে গ্রহগুলো আলো পাচ্ছে। আমরা যদি দেখি যে দ্য থিওরি অফ মোশন, মানে কি গ্রহগুলোর যে গতি, এই গ্রহগুলোর গতি হচ্ছে সেম ডিরেকশন, মানে একই দিকে এরা যে ঘুরছে এদের ঘোরাটা একই দিকে। শুধুমাত্র শুক্র এবং ইউরেনাস এই দুটো গ্রহ বাদে বাদ বাকি যে 6টি গ্রহ আছে, আমাদের তো 8টি গ্রহ, 8টি গ্রহের মধ্যে যে 6টি গ্রহ আছে শুক্র আর ইউরেনাস বাদে, সেই গ্রহগুলো কি হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে সেগুলো ঘুরছে, অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে সেগুলো ঘুরছে, অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে ঘুরছে। অ্যাকর্ডিং টু দ্য টিটাস বডিস রুল, বলছে টিটাস বডিস রুল একটা সূত্র আছে, সেই সূত্র বলা হয়েছে কি সূর্য থেকে যে গ্রহগুলো আছে সূর্য থেকে যে গ্রহগুলো আছে সেই গ্রহ, ধরো বুধ, প্রথমে যদি আমরা ধরি বুধ গ্রহটা, সূর্য থেকে বুধের যে দূরত্ব এবং পরবর্তী যে গ্রহটা আছে এই গ্রহে থেকে সূর্যের যে দূরত্ব সেটা অনুমানিক ডাবল হবে, অনুমানিক ডাবল। একটা গ্রহ থেকে সূর্যের যে দূরত্ব এবং এই গ্রহটার পরে যে পরবর্তী যে গ্রহটা আছে সেই গ্রহটা থেকে সূর্যের যে দূরত্বটা অনুমানিক ডাবল হবে। এবার আমরা যদি পৃথিবীকে দেখি, পৃথিবীর দূরত্ব সূর্য থেকে প্রায় 15 কোটি কিলোমিটার। পৃথিবীর দূরত্ব সূর্য থেকে কত কিলোমিটার? প্রায় 15 কোটি কিলোমিটার দূরত্ব পৃথিবী থেকে, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার। এবং অরবিটাল, মানে কি পৃথিবীটা যে সূর্যের চারিদিকে ঘুরছে, এই ঘোরার নির্দিষ্ট একটা সময় আছে, এই সময়টা হচ্ছে 365 দিন, 365.26 ডে, 365.26 ডেজ। এবং পৃথিবীর ডেনসিটি কত? পৃথিবীর ডেনসিটি হলো 5.52 গ্রাম ঘনসেমি। পৃথিবীর ডেনসিটি হলো 5.52 গ্রাম ঘনসেমি। আর পৃথিবীর যে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে 23.5 ডিগ্রি। পৃথিবীর অ্যাঙ্গেল 23.5 ডিগ্রি। পৃথিবীর ঘনত্ব 5.52 গ্রাম ঘনসেমি। এবং পৃথিবী যে ঘুরছে সূর্যের চারিদিকে তার সময়টা লাগছে 365.26 ডে। এবং পৃথিবী ও সূর্যের যে দূরত্ব সেটা হচ্ছে 15 কোটি কিলোমিটার। পৃথিবী আরেকটা বলছে, পৃথিবী আমরা তো জানি যে গ্রহদের কোনো নিজস্ব আলো নেই। এই আলোগুলো ওরা কোথা থেকে পাচ্ছে? এই আলোগুলো পাচ্ছে যে কোনো নক্ষত্রগুলো আছে সেই নক্ষত্র থেকে এরা আলোগুলো পাচ্ছে। দা congregation of star and planet is known as solar system. Our solar system having a ডিস্ক লাইক শেপ। বলছে আমাদের যে সোলার সিস্টেমটা আছে বা সৌর পরিবারটা আছে তার আকৃতিটা হচ্ছে ডিস্ক লাইক শেপ। তাহলে আমাদের সোলার সিস্টেমের যে আকৃতিটা হচ্ছে সেটার আকৃতি হচ্ছে ডিস্ক লাইক শেপ। এবং এই সোলার সিস্টেমে 8টা গ্রহ ছাড়াও এবং উপগ্রহগুলো ছাড়াও এছাড়াও আরো অনেক হাজার গ্রহ উপগ্রহ আছে। এছাড়াও কি বলছে অনেক হাজার গ্রহ এবং উপগ্রহ আছে। তাহলে আমরা দেখলাম সোলার সিস্টেম বা সৌরজগৎ, এই সৌর পরিবারের মধ্যে সূর্য হচ্ছে প্রধান আমাদের সোলার সিস্টেম বা সৌরজগতের মধ্যে, এবং আমাদের যে পৃথিবীটা হচ্ছে কি এই সৌরজগতের একটা পরিবারের সদস্য। এবং এই যে গ্রহগুলো আছে এই গ্রহের মধ্যে কোনো নিজস্ব আলো নেই, তারা থেকে আলো পেতে পাচ্ছে, তারা নক্ষত্রগুলো থেকে আলো পেতে পাচ্ছে। এবং একটা গ্রহ থেকে সূর্য থেকে একটা গ্রহের যে দূরত্বটা এবং পরবর্তী যে গ্রহটা আছে সেই দূরত্বটা কি হবে? প্রায় দ্বিগুণ হবে।
আমাদের পৃথিবী এবং সূর্যের মধ্যে যে দূরত্ব সেটা কত? 15 কোটি কিলোমিটার দূরত্ব। এবং পৃথিবী যে সূর্যের চারদিকে ঘুরছে 365.26 ডে। পৃথিবীর ঘনত্ব কত? 5.52 গ্রাম ঘনসেমি। এবং পৃথিবীর অ্যাঙ্গেল কত? 23.5 ডিগ্রি। এটা হচ্ছে পৃথিবীর অ্যাঙ্গেল। তাহলে পৃথিবীর উৎপত্তি সম্পর্কে দুটো কনসেপ্ট, একটা রিলিজিয়াস কনসেপ্ট, একটা হচ্ছে সাইন্টিফিক কনসেপ্ট। রিলিজিয়াস কনসেপ্টে বলা হতো কি, যে তখনকার দিনে, এখনো অনেকে বিশ্বাস করেন যে পৃথিবী স্থির আছে, পৃথিবীর স্থির আছে এবং পৃথিবীর চারদিকে সূর্য ঘুরছে, পৃথিবী স্থির এবং পৃথিবীর চারদিকে সূর্য ঘুরছে, এটাই হচ্ছে রিলিজিয়াস কনসেপ্ট। এবং যদি আমরা সাইন্টিফিক কনসেপ্ট দেখি, সাইন্টিফিক কনসেপ্টের মধ্যে সেখানে আমরা দুটো কনসেপ্ট পাবো। সাইন্টিফিক কনসেপ্ট দুটো, একটা হচ্ছে হট অরিজিন কনসেপ্ট, একটা পাবো হট অরিজিন কনসেপ্ট। এটা হচ্ছে কোল্ড অরিজিন কনসেপ্ট। তাহলে সাইন্টিফিক যে কনসেপ্টগুলো আছে, একটা হট অরিজিন কনসেপ্ট, একটা কোল্ড অরিজিন কনসেপ্ট। এবার যদি আমরা দেখি এই হট অরিজিন কনসেপ্ট, হট অরিজিন কনসেপ্টে বলা হয়েছে কি, এই যে আমাদের পৃথিবীটা আছে, পৃথিবীটা কি হয়েছে, একটা সময় যখন সৃষ্টির সময় থেকে কি হচ্ছিল, পৃথিবীটা উষ্ণ ছিল এবং সেটা ধীরে 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 আস্তে আস্তে কি হয়, ঠান্ডা হতে থাকে। সেটা হচ্ছে কি ধীরে 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 ঠান্ডা হতে থাকে, এটাকেই আমরা বলছি হট অরিজিন কনসেপ্ট। এবার দেখি যে কোল্ড অরিজিন কনসেপ্ট। কোল্ড অরিজিন কনসেপ্টে বলা হয়েছে কি, পৃথিবী সহ এবং যেসব গ্রহগুলো আছে তারা কি হয়, হয়তো শুরু থেকেই ঠান্ডা ছিল, হয়তো এই কনসেপ্টের কারণ, এই কনসেপ্টে বলা হয়েছে কি, পৃথিবী এবং অন্যান্য গ্রহগুলো যেগুলো ছিল তারা শুরু থেকেই তারা ঠান্ডা ছিল। আর হট কনসেপ্টে বলা হয়েছে কি, এক সময় ওরা উষ্ণ ছিল, পরবর্তীতে সেটা আস্তে 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 ঠান্ডা হয়েছে। ইভলিউশন অফ দ্য আর্থ, পৃথিবীর বিবর্তন। এখানে তিনটে স্টেজ বা তিনটে পর্যায়। প্রথম পর্যায়ে যদি আমরা দেখি, প্রথম পর্যায়, এই পর্যায়ে বলা হয়েছে যে পৃথিবী আস্তে আস্তে ধীরে 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 বর্তমান অবস্থায় এসে পৌঁছাইছে। এটা হচ্ছে প্রথম পর্যায়ে বলা হয়েছে। পৃথিবী শীতল হতে হতে আস্তে 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 বর্তমান পর্যায়ে এসে পৌঁছেছে। এবং যদি আমরা দেখি দ্বিতীয় পর্যায়, কি হয়েছে, বিভিন্ন ভলকানিজমের ফলে পৃথিবীর কি হয়েছে, বিভিন্ন ধরনের পরিবর্তন হয়েছে। কি হচ্ছে, কন্টিনেন্ট সৃষ্টি হয়েছে, তারপর ওশিয়ান সৃষ্টি হয়েছে, কন্টিনেন্ট, ওশিয়ান, এইগুলো সৃষ্টি হয়েছে। দ্বিতীয় পর্যায়ে এইসব বিভিন্ন দিকগুলোর সৃষ্টি হয়েছে। এবং তৃতীয় পর্যায়ে কি হয়েছে, তৃতীয় পর্যায়ে বিভিন্ন ধরনের ধরো মালভূমি, সমভূমি, পর্বত, পাহাড়, এই যে ভূমিরূপগুলো সৃষ্টি হয়েছে। তাহলে আমরা পৃথিবীর যদি বিবর্তন দেখি, পৃথিবীর বিবর্তনের তিনটে পর্যায় পেলাম। প্রথম পর্যায়ে বলা হয়েছে যে পৃথিবী আস্তে 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 বর্তমান অবস্থায় পৌঁছেছে। দ্বিতীয় পর্যায়ে কি পেলাম, দ্বিতীয় পর্যায়ে যে ভলকানিজম যে এগুলো আছে, এর ফলে কি হয়েছে, পৃথিবীটা ধরো কন্টিনেন্ট বা মহাদেশ, ওশিয়ান বা মহাসমুদ্র, এইসবের সৃষ্টি হয়েছে। এবং তৃতীয় পর্যায়ে বা লাস্ট স্টেজে কি হয়েছে, যে বিভিন্ন ধরনের ভূমিরূপগুলো, যেমন মালভূমি, সমভূমি, পাহাড়, পর্বত, এইসবের সৃষ্টি হয়েছে। এটাই হচ্ছে আমাদের এভলিউশন অফ দ্য আর্থ বা পৃথিবীর বিবর্তন। এবার আরেকটা জিনিস আমাদের এখানে মনে রাখতে হবে যে পৃথিবীর উষ্ণতা যদি আমরা দেখি, পৃথিবীর ভিতরে, একদম ভিতরের দিকে কেন্দ্রে, এখানে আছে পৃথিবীর উষ্ণতা 20,000 ডিগ্রি সেন্টিগ্রেড, 20,000 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং এই উষ্ণতা কি হচ্ছে, যত আমরা উপরের দিকে যাচ্ছি, ও পৃথিবীর ইন্টেরিয়র থেকে যত বাইরের দিকে, আউটার দিকে আসবো, ইন্টেরিয়র থেকে আউটার দিকে যত আসবো, তত এই উষ্ণতা কি হবে, কমতে 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 আসবে। এবং আমরা জানি যত পৃথিবীর উপর থেকে যত ভিতরের দিকে যাব, তত কি হবে, এই উষ্ণতা
বাড়তে 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 যাবে। এজন্য যদি বলা হয় যে দেখবো অনেক সময় শর্ট প্রশ্ন দেয় যে পৃথিবীর ভিতরে একদম ভিতরে কেন্দ্রে পৃথিবীর উষ্ণতা কত, পৃথিবীর উষ্ণতা আছে 20,000 ডিগ্রি সেন্টিগ্রেড। আর একটা প্রশ্ন যায় যে পৃথিবীর যে কেন্দ্র থেকে যদি আমরা বাইরের দিকে বাইরের দিকে অথবা বাইরে থেকে পৃথিবীর কেন্দ্রের দিকে ভিতরের দিকে যাই তাহলে কি হবে। যদি আমরা কেন্দ্র থেকে বাইরের দিকে যাই, ইনার থেকে আউটার দিকে যাব, যদি ইনার থেকে আউটার দিকে যাই তাহলে কি হবে, আমাদের উষ্ণতা কমবে। এবং আউটার থেকে যদি ইনার দিকে আসে তাহলে কি হবে, উষ্ণতা আমাদের বাড়বে। তাহলে প্রিয় ছাত্রছাত্রী, আমাদের যে পৃথিবীর অরিজিন অফ দ্য আর্থ অথবা পৃথিবীর উৎপত্তি সম্পর্কে আজ যতটুকু পড়লাম আশা করি তোমরা ভালোভাবে শুনেছো। এবং এই যে ক্লাসটা আছে এই ক্লাসটা যদি তোমরা নোট করে রাখো এখান থেকে শর্ট প্রশ্ন পাবে। পরবর্তীতে আমরা এমসিকিউ যে প্রশ্নগুলো আছে সেইগুলো দিয়ে দেবো। আগে কনসেপ্টটা ক্লিয়ার করে নিলাম আর এখান থেকেই প্রশ্ন পাবো। যাবতীয় যা প্রশ্ন আসবে এই কনসেপ্টের মধ্যে থেকেই আসবে। যদি আরো এমসিকিউ প্রশ্ন লাগে আমরা দিয়ে দেবো। আর পরবর্তীতে তো আমাদের বইটা আসছে, এই বইটার মধ্যে সব পেয়ে যাবা, ডেসক্রিপটিভ ভাবেও পাবা, এমসিকিউ ভাবে এমসিকিউ ভাবেও তোমরা পেয়ে যাবা। ছায়াপথ, ছায়াপথ বলতে কি বোঝায়? ছায়াপথ বলতে বোঝায় মহাবিশ্বে অসংখ্য গ্রহ, উপগ্রহ, নক্ষত্র নিয়ে তৈরি হয় এক একটা ছায়াপথ। যেমন যদি বলি আমাদের ছায়াপথের নাম কি, আমাদের ছায়াপথের নাম আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে। আমাদের ছায়াপথের নাম কি, আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে। পরিসংখ্যা, আমরা যদি ছায়াপথের পরিসংখ্যা দেখি, মহাবিশ্বে 1.7 × 10⁻11 গ্যালাক্সি ছায়াপথ আছে। মহাবিশ্বে কত ছায়াপথ আছে? 1.7 × 10⁻11 গ্যালাক্সি ছায়াপথ। প্রশ্নে দেয় শর্ট প্রশ্নে যে মহাবিশ্বে কত ছায়াপথ আছে, তাহলে আমরা কি বলবো 1.7 × 10⁻11 গ্যালাক্সি ছায়াপথ আছে। এই যে ক্ষুদ্র গ্যালাক্সিতে 1,00,000 নক্ষত্র থাকে, যেগুলো ক্ষুদ্র গ্যালাক্সি সেখানে কত থাকে 1,00,000 নক্ষত্র থাকবে। এবং যেগুলো বৃহৎ গ্যালাক্সি সেখানে 3,000 বিলিয়ন নক্ষত্র থাকে, যেগুলো বৃহৎ গ্যালাক্সি সেখানে 3,000 বিলিয়ন গ্যালাক্সি থাকে। তাহলে ছায়াপথ জানলাম, ছায়াপথের পরিসংখ্যা কত 1.7 × 10⁻11 গ্যালাক্সি। এইবার বৃহৎ গ্যালাক্সিগুলিতে 3,000 বিলিয়ন নক্ষত্র থাকে, ক্ষুদ্র গ্যালাক্সিগুলিতে 1,00,000 নক্ষত্র থাকে। জ্যোতিষ্ক কি? জ্যোতিষ্ক হলো যে আলোর যে বিন্দুগুলো আসে না, আলোর বিন্দুগুলোকে আমরা অ্যাকচুয়ালি বলি জ্যোতিষ্ক। আলোর যে বিন্দুগুলো আসে সেগুলোকে আমরা বলি জ্যোতিষ্ক। আর নক্ষত্র কি? দেখো এই যে জ্যোতিষ্কগুলো আছে, যে সমস্ত জ্যোতিষ্কের নিজস্ব আলো আছে, যে সমস্ত জ্যোতিষ্কের নিজস্ব আলো আছে তাদেরকে আমরা বলি নক্ষত্র। যেমন সূর্য একটি নক্ষত্র। এবার নক্ষত্র মণ্ডল কি? যখন অনেকগুলো জ্যোতিষ্ক বা অনেকগুলো নক্ষত্র দলবদ্ধভাবে থাকবে, যখন অনেকগুলো নক্ষত্র দলবদ্ধভাবে থাকে সেটাকে আমরা বলছি নক্ষত্রমণ্ডল। যখন অনেকগুলো নক্ষত্র দলবদ্ধভাবে থাকে তখন সেটাকে আমরা বলছি নক্ষত্রমণ্ডল। যদি এবার আমরা দেখি ধূমকেতু, ধূমকেতুটা কি? ধূমকেতু হলো হিমশীতল প্রান্ত থেকে সূর্যের দিকে ছুটে আসা জ্যোতিষ্ক। মানে কি, হিমশীতল অঞ্চল থেকে, হিমশীতল ধরো এই অঞ্চলটা হিমশীতল, এখান থেকে ছুটে আসবে যে জ্যোতিষ্কগুলো কার দিকে? সূর্যের দিকে, সানের দিকে। হিমশীতল অঞ্চল থেকে, শীতল অঞ্চলে গেলে শীতল অঞ্চল থেকে যে জ্যোতিষ্কগুলো সূর্যের দিকে ছিটে আছে, শীতল অঞ্চল থেকে যে জ্যোতিষ্কগুলো সূর্যের দিকে ছুটে আসে সেইগুলোকে আমরা বলছি কি? ধূমকেতু। এবার উল্কা কি? উল্কা হচ্ছে বায়ুমণ্ডলের মধ্য দিয়ে প্রবল গতিতে পৃথিবীর দিকে ধাবমান জ্যোতিষ্ককে বলা হয় উল্কা। কি বললাম? বায়ুমণ্ডলের মধ্য দিয়ে প্রবল গতিতে পৃথিবীর দিকে ধাবিত হয় যে জ্যোতিষ্কগুলো, সেইগুলোকে আমরা বলছি উল্কা। এই উল্কাকে আবার অনেক সময় কি বলছে? তারাখসা বলি। উল্কাকে অনেক সময় আমরা কি বলি? তারাখসা বলি। এবার গ্রহ কি? গ্রহ তো আমরা কম বেশি সবাই জানি। গ্রহ হচ্ছে যেসব জ্যোতিষ্কের নিজস্ব আলো নেই এবং যারা নক্ষত্রের আলো থেকে আলোকিত পায় তাদেরকে বলা হয় গ্রহ। যেমন গ্রহ কি? যেমন একটা পৃথিবী, আমরা যে গ্রহ থেকে পৃথিবী একটা গ্রহ, পৃথিবীর নিজস্ব কোনো আলো নেই, এ কি করছে? সূর্যের আলো থেকেই আলোকিত হচ্ছে। গ্রহের যদি আমরা বৈশিষ্ট্য দেখি তাহলে কি হবে? দুটো বৈশিষ্ট্য বলবো। এক, গ্রহের নিজস্ব আলো নেই, গ্রহরা কি করছে? নক্ষত্র থেকে আলোকিত হচ্ছে। গ্রহাণুপুঞ্জ কি? গ্রহের চারদিকে দলবদ্ধভাবে
ঘূর্ণীয়মান অসংখ্য ছোট ছোট জ্যোতিষ্কগুলোকেই বলা হয় গ্রহাণুপুঞ্জ। কি বলছে? গ্রহ আছে, এই ধরো একটা গ্রহ আছে, এই গ্রহের চারদিকে গ্রহের চারদিকে অসংখ্য ছোট ছোট জ্যোতিষ্কগুলো, যে জ্যোতিষ্কগুলো আছে গ্রহের চারদিকে অসংখ্য ছোট ছোট যে জ্যোতিষ্কগুলো আছে তাকেই আমরা বলছি গ্রহাণুপুঞ্জ। উপগ্রহ কি? যে জ্যোতিষ্কগুলো, উপগ্রহ হচ্ছে যে জ্যোতিষ্কগুলো গ্রহের চারদিকে ঘুরবে। উপগ্রহগুলো কি? যে জ্যোতিষ্কগুলো গ্রহের চারদিকে ঘুরবে তাকে বলা হয় উপগ্রহ। যে জ্যোতিষ্কগুলো গ্রহের চারদিকে ঘুরে তাদের বলে উপগ্রহ। যেমন আমাদের পৃথিবীর যে উপগ্রহ তার নাম কি? চাঁদ। এবার নেবুলা বা নেহারিকা আমরা বলতে কি বুঝি? A cloud of interstellar gas and dust is called nebula. কি বলা হয়েছে? A cloud of interstellar gas and dust is called nebula. বিগ ব্যাং থিওরিটা অ্যাকচুয়ালি এটা অনেকটা বড় একটা কনসেপ্ট, তবে আজকে সামান্য একটু বলে দিই বিগ ব্যাং থিওরিটা কি, এবং পরবর্তী ক্লাসে বিগ ব্যাং থিওরি সম্পর্কে আমরা ডিসকাস করব বৃহৎভাবে বা বিস্তৃত ভাবে আমরা ডিসকাস করে নেব। বিগ ব্যাং থিওরি হচ্ছে কি 1370 কোটি বছর আগে এই মহাবিশ্ব ছিল কি ঘন উত্তপ্ত বিন্দু। কত বছর আগে? 1370 কোটি বছর আগে এই মহাবিশ্ব ছিল কি একটা উত্তপ্ত বিন্দু ছিল। এবং যখন এটা উত্তপ্ত ছিল তখন এটা বৈজ্ঞানিকভাবে এটাকে পরিমাপ করা সহজ ছিল না। এই মহাবিশ্বটাকে তখন বৈজ্ঞানিকভাবে কোনো পরিমাপ করা যেত না। যখন মহাবিশ্বটা উত্তপ্ত বিন্দু ছিল কত বছর আগে? 1370 কোটি বছর আগে, তখন এই মহাবিশ্বটাকে বৈজ্ঞানিকভাবে পরিমাপ করা যেত না। এবং কি হতো? এই বিস্ফোরণের মাধ্যমে মহাবিশ্বের সৃষ্টি হয়। কি বলছে? এখানে একটা বিস্ফোরণ হয়, এই বিস্ফোরণের ফলে কি হচ্ছে? আমাদের মহাবিশ্বের সৃষ্টি হচ্ছে। বিস্ফোরণের ফলে আমাদের মহাবিশ্বের সৃষ্টি হয়। এটাকেই বলা হয়েছে বিগ ব্যাং থিওরি। এটাকেই আমরা বলছি কি বিগ ব্যাং থিওরি। আরেকটা জিনিস পাবো আমরা সুপারনোভা বলতে কি বোঝো? সুপারনোভা হচ্ছিল একটা ল্যাটিন শব্দ। সুপারনোভা একটা ল্যাটিন শব্দ। সুপার এবং নোভা। সুপার মানে হচ্ছে আমরা বৃহৎ, এবং নোভা মানে হচ্ছে নতুন। বৃহৎ এবং নতুন এই দুটোর মিশ্রণে আমাদের তৈরি হচ্ছে কি সুপারনোভা হলো নক্ষত্র বিস্ফোরণ, যার ফলস্বরূপ নক্ষত্রগুলি ধ্বংস হয়। কি সুপারনোভা হলো কি নক্ষত্র বিস্ফোরণ, যার মাধ্যমে নক্ষত্রগুলো কি হচ্ছে? ধ্বংস হচ্ছে। এই সুপারনোভা মিন্স দ্য এক্সপ্লোশন অফ স্টার। কি বলা হয়েছে? সুপারনোভা মিন্স এক্সপ্লোশন অফ দ্য স্টার। বা সুপারনোভা হলো এমন একটা পদ্ধতি যার ফলে নক্ষত্রগুলো কি হয়? ধ্বংস হয়। এর ফলস্বরূপ হচ্ছে নক্ষত্রগুলো ধ্বংস হয়। এবার আরেকটা জিনিস আছে এর মধ্যে, আমরা যদি দেখি ধ্রুপদী মতবাদ বলতে আমরা কি বুঝছি? ধ্রুপদী মতবাদ ধ্রুপদী মতবাদটি হলো পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত বিভিন্ন মতবাদ প্রচলিত আছে। কিন্তু যদি আমরা দেখি পৃথিবীর এই উৎপত্তি সংক্রান্ত যে মতবাদগুলি আছে, সেই মতবাদগুলির মধ্যে যে মতবাদগুলিতে কিছুটা সত্য লুকিয়ে আছে, কিছুটা হলেও সত্য লুকিয়ে আছে, এবং সেই মতবাদগুলি এখনো প্রচলিত আছে। সেই মতবাদগুলি কি এখনো আমাদের জনসমাজে প্রচলিত আছে। সেইগুলোকে আমরা বলছি ধ্রুপদী মতবাদ। কি বলছি? ধ্রুপদী মতবাদ বলতে পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত যে সমস্ত মতবাদগুলি আছে, এইসব মতবাদগুলির মধ্যে যে মতবাদগুলিতে কিছুটা হলেও সত্য লুকায় আছে, সেটাকেই আমরা বলছি ধ্রুপদী মতবাদ। তাহলে ধ্রুপদী মতবাদ কি? পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত যেসব মতবাদ আছে, সেই মতবাদগুলির মধ্যে যে মতবাদগুলিতে কিছুটা হলেও সত্য লুকিয়ে আছে, সেটাকেই আমরা বলছি ধ্রুপদী মতবাদ। এবার আমরা দেখবো আলোকবর্ষটা কি। আলোকবর্ষ হলো আলোর গতি 1 সেকেন্ডে 2,99,000 কিলোমিটার পর যায়। আলোর গতি 1 সেকেন্ডে 2,99,000 কিমি পর যায়, এবং আলো 1 বছরে যতটা দূরত্ব অতিক্রম করে তাকেই বলা হয় 1 আলোকবর্ষ।
আলোক কি করছে, 1 বছরে যতটা দূরত্ব অতিক্রম করবে তাকেই আমরা বলছি আলোক বর্ষ। এবার আরেকটা জিনিস আছে জেইন্ট প্ল্যানেটস। জেইন্ট প্ল্যানেটসটা কি? দ্য প্ল্যানেটস অফ দ্য আউটার সার্কেল অফ আওয়ার সোলার সিস্টেম আর কল জেইন্ট। কি বলছে? দ্য প্ল্যানেটস অফ দ্য আউটার সার্কেল অফ আওয়ার সোলার সিস্টেম আর কল জেইন্ট প্ল্যানেট হুইচ ইনক্লুডেড জুপিটার, স্যাটার্ন, প্লুটো। Kuiper belt. Kuiper belt is a ring of objects ranging from 30 astronomical unit to 50 astronomical unit from the sun. Kuiper belt is a ring of object. Kuiper belt is a ring of object from 30 astronomical unit to 50 astronomical unit from the sun. তাহলে ছাত্রছাত্রীরা এবার আরেকটা মতবাদ আমাদের যেটা বাকি থেকে গেল সেটা হচ্ছে ইমানুয়েল কান্টের মতবাদ। ইমানুয়েল কান্ট একজন জার্মান ভূগোলবিদ। তিনি বলেছেন যে সমগ্র বিশ্বে বা ইউনিভার্সাল ন্যাচারাল হিস্ট্রি অ্যান্ড থিওরি অফ হেভেন শীর্ষক প্রতিবেদনে, কি নাম এটা? ইউনিভার্সাল ন্যাচারাল হিস্টোরি অ্যান্ড থিওরি অফ হেভেন শীর্ষক প্রতিবেদনে তিনি বলছেন সৌরজগতের সমস্ত গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, জ্যোতিষ্ক, এই যে সমস্ত কিছু আছে, এই সমস্ত কিছুকেই নিয়ে তিনি যে মতবাদটা তৈরি করেছেন তার নাম দিয়েছেন গ্যাসীয় মতবাদ। তাহলে ছাত্রছাত্রীরা আজকে আমাদের দ্বিতীয় অধ্যায় সম্পূর্ণভাবে শেষ হলো। আমাদের পুরো কনসেপচুয়াল ক্লাস শেষ। তোমাদেরকে তো বলছি, আগেও বলছি যে আমাদের কনসেপচুয়াল ক্লাস হয়ে যাওয়ার পরেই আমরা এমসিকিউর ক্লাসগুলো নেব, এবং তার পরবর্তীতে যে আমরা বলছি যে আমাদের বই পাবলিশ হবে, এমসিকিউ ক্লাস হয়ে যাওয়ার পরেই আমরা আমাদের বই পাবলিশ করে দেবো। এবং হ্যাঁ, আমরা আরেকটা কথা বলছি যে আমরা কিন্তু কোয়ালিটি অফ এডুকেশনের উপর গুরুত্ব দিই। কোয়ালিটি অফ এডুকেশন মানে শিক্ষার্থীটা নিবিড়ভাবে শিখুক। ও যে এই শিক্ষাটা শুধু যে পড়াশোনার কাজে লাগবে তা না, ও বাস্তব জীবনে যে কোনো ক্ষেত্রে যেন প্রয়োগ করতে পারে, সেই হিসেবেই আমরা এবং আমাদের যে শিক্ষক মন্ডলীরা আছে সবাই চেষ্টা আছি যাতে শিক্ষার্থী নিবিড়ভাবে শিখতে পারে। ওই জন্য আমরা সবসময় চেষ্টা করি তোমাদেরকে যে কনসেপচুয়াল পড়ানোর দিকে, যাতে তোমরা ভালোভাবে জিনিসটা বুঝতে পারো, ক্যাপচার করতে পারো। যে আজ আমি তোমাদেরকে 50টা এমসিকিউ দেবো, হয়তো সেই এমসিকিউ তোমরা কালকে 50টার মধ্যে 50টাই বলবে, কিন্তু দেখবা 6 মাস পর, 3 মাস পরে হয়তো 50টার মধ্যে 10টা কিংবা 20টা এমসিকিউ তোমরা বলতেই পারবে না, ভুলে গেছো। ওই জন্য বারবার বলি যে কনসেপ্টের উপর গুরুত্ব দাও। কনসেপ্ট যে কোনো জিনিস তুমি ভারতবর্ষ কোনো পৃথিবীর যে কোনো এক্সাম দাও, যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে না, তুমি যে কোনো এক্সাম ক্র্যাক করে দেবে। যে কোনো এক্সাম যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে। বারবার আবারও বলছি তোমাদেরকে, আমরা কোয়ালিটি অফ এডুকেশনের উপর ফোকাস করি। যাই হোক, আজকে আমাদের দ্বিতীয় অধ্যায় শেষ হয়ে গেল এবং পরবর্তীতে আমরা আমাদের তৃতীয় অধ্যায় শুরু করব। হ্যাঁ, আরেকটা কথা বলছি, যারা প্রথম অধ্যায় দেখোনি প্লে লিস্টে তারা প্রথম অধ্যায় পেয়ে যাবা, এবং প্রথম অধ্যায় দেখার পরেই দ্বিতীয় অধ্যায় আসবা, তাহলে বুঝতে সুবিধা হবে। ধন্যবাদ।